আসসালামু আলাইকুম। কালকে খুব গভীর রাতে দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরেছেন। তার পরনে ছিল শার্ট এবং লুঙ্গি, এবং ঠিক যেই ড্রেসে উনি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলেন, এবং তার যাওয়ার ব্যাপারটাতে এমন বেশি রিয়াকশন করেছিল সবাই, ফলে কেউ কাউকে দায়সার চাপিয়ে দিচ্ছেন। কেউ বলছেন যে গেলেন কীভাবে, কেউ বলছেন যে তাকে ধরা হলো না কেন, কেউ বলছিলেন যে তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে। এবং জনগণ ব্যাপক রিয়াকশন করেছিল যে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিদেশে পালিয়ে গেছেন। কেউ বলছেন বিদেশে উনি সলা পরামর্শ করে এসে আবার ক্ষমতা নেবেন, কিন্তু অনেকেই আবার কেউ কেউ বলছেন যে উনি অসুস্থ, চিকিৎসা করতে গেছেন। যাই হোক, সব কিছু মানে একটা ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল। এবং সাবেক রাষ্ট্রপতি যখন দেশের বাইরে যান, তখন ব্যাপক প্রচণ্ড চাপের মধ্যে পড়ে এই সরকার, যে কীভাবে তাকে ছাড় দেওয়া হলো, তাকে ইমিগ্রেশনে আটকানো হলো না কেন, ইত্যাদি ইত্যাদি। তো উনি একটা খুনের মামলার আসামি। জানি না ও খুন করেছেন কি না, অনেকেই বলছেন যে না, ওনার মতো লোক তো খুন করতে পারে না। তবে ফ্যাসিস্ট সরকারের সাথে থাকার কারণে বা তাকে নানানভাবে সাপোর্ট করার কারণে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের একদম ধোয়া তুলসী পাতা তা বলা যাবে না। যদিও উনি একজন বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, তার চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, সেটা এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক কারণেই হতে পারতো। কিন্তু বিষয়টি এমনভাবে খবরে আসলো যে উনি পালিয়ে গেলেন, কেউ বললো রাষ্ট্রের উচ্চ পর্যায়ে হাত করে বা কারোর মাধ্যমে সঙ্গোপনে পালিয়ে গেলেন, দেশ ছেড়ে চলে গেলেন, নানান কথা শুনতে পেলাম তখন। যে এমনকি রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকেও দায়িত্ব নিচ্ছিলেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে স্বয়ং বলছিলেন যে এইভাবে কেমনে কেমনে গেল, আচ্ছা তাকে ইন্টারপোল দিয়ে আনা হবে, ইত্যাদি ইত্যাদি। গতকালকে রাতেবেলা আমরা দেখলাম যে গভীর রাতে উনি আবার একই ড্রেসে, লুঙ্গি এবং সাদা একটা হাফাতা শার্ট, একটা লুঙ্গি পরে উনি আবার ওনার হুইল চেয়ারে করে উনি আবার দেশে ফিরলেন। দেশে ফেরার পর ওনাকে কিন্তু যতটুকু খবরের মাধ্যমে জানলাম যে কোনো পুলিশ প্রোটেকশন ছাড়াই উনি পরিবারের কাছে ফিরে গেলেন। তো এটা আমার কাছে খটকা লেগেছে যে ঠিক আছে, উনি সৎসাহস দেখিয়েছেন দেশে ফিরবার জন্য, দেশে ফিরেছেন, এবং এখন আর সেই কথা ধোপে টিকবে না যে উনি পালিয়ে গেছেন। উনি দেশে ফিরে আসছেন চিকিৎসা শেষে। কতটুকু চিকিৎসা হয়েছে কি না হয়েছে সেই অগ্রগতির বিষয়টা আমরা এখনও সংবাদপত্রের মাধ্যমে পুরোপুরি জানতে পারিনি। কিন্তু আমার প্রশ্ন যে উনি ফিরে এসেছেন, তাকে কোনো পুলিশি প্রোটেকশন দেওয়া হয়নি। উনি নিজেই যদি নিজের পুলিশি প্রোটেকশন না নেন, আমরা যতদূর জানি যে একজন রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি, উনি নিরাপত্তা পান, পুলিশের প্রোটেকশন তার পাওয়ার কথা। কিন্তু তিনি হয়তো খোলা মনে, সাদা মনে বলতে পারেন যে ঠিক আছে, আমার পুলিশি প্রোটেকশন লাগবে না। কিন্তু সরকারের তো দায়িত্ব ছিল, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব ছিল এটাকে এনশিওর করা যে সাবেক রাষ্ট্রপতি, তাকে অন্ততপক্ষে একটা প্রোটোকল দেওয়া, শুধুমাত্র তার নিরাপত্তার কারণে। এখন জনমনে প্রশ্ন উঠেছে যে তাহলে কি আসলে এমন কোনো সিগন্যাল উনি পেয়েছেন, যে সিগন্যাল পাওয়ার পর উনি নিরাপদে, নির্বিঘ্নে, নির্ঝঞ্ঝাটে দেশে ফিরতে পেরেছেন, যে তার কোনো পুলিশ প্রোটেকশনই দরকার হয়নি? আমি আশা করব যে এই বিষয়টা একটু সবাই ভেবে দেখবেন, যে যদি তার পুলিশ প্রোটেকশনের বিষয়টি থেকে থাকে, পুলিশের তালিকায় থেকে থাকে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন ওনাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি পুলিশ প্রোটেকশন ছাড়া যদি দেশে আসেন, যে এত বড় একজন আসামি, লোকে বলে যে উনি খুনের মামলার আসামি, যিনি চলে যাওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং বললেন যে তাকে ইন্টারপোল দিয়ে ধরে আনা হবে, অথচ উনি
নিজে নিজেই আসলেন, রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সম্মতি ছাড়া তো আসতে পারেন না। কিন্তু সম্মতি দিলেও তো উনি সেই সাহস সৎসাহস করে দেশে আসলেন, কিন্তু তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হলো না। এটা কি কোনো উচ্চ পর্যায়ের কোনো সিগন্যাল কি না? মানে আমি কিছুই বুঝলাম না। তার গভীর রাতে কেউ বলে 1:30টায়, কেউ বলে 3টায় উনি আমাদের শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে উনি নামলেন। ঠিক আছে, সেই খবর সঙ্গে সঙ্গে আমরা রাতে বেলায় পত্রিকায় পেলাম, অনলাইন পত্রিকায় পেলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাকে এত রাতে এয়ারপোর্টে ছেড়ে দেওয়া হলো একদম বিনা প্রোটেকশনে, যদিও তার দেশে ফেরার বিষয়টি খুবই গোপনীয়তার সাথে মেনটেন করা হয়েছে। কোনো পত্রিকা বা কোনো মাধ্যমে কোথাও কেউ জানতেই পারেনি যে উনি কালকে রাতে আসবেন, সেটা ঠিক আছে। কিন্তু তারপরেও সরকারের উচ্চ মহলে যেহেতু এটা নিশ্চয়ই জেনেছে, তা না হলে সেই সিগন্যাল ছাড়া তো আর ঢুকতে পারে না। সেখান থেকে সেই খবর ফাঁস হয়ে যেতে পারত, যার কারণে তার নিরাপত্তাহীনতা ঘটতে পারত, যার কারণে সাবেক রাষ্ট্রপতির বিড়ম্বনার কারণ হতে পারত। কিন্তু কিসের ভরসায় পুলিশ প্রোটেকশন দেওয়া হয়নি? এটা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি বলছি না, পক্ষ সমর্থন আমি করছি না। উনি যদি অন্যায় করে থাকে, সে অন্যায়ের বিচার তো হবে। কিন্তু এমন একজন ব্যক্তি যাকে ধরে আনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং বললেন যে প্রয়োজনে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসবো, ওই একই ব্যক্তি যখন দেশে ফিরলেন তখন তার এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হলো না কেন? বিনা প্রোটোকলে, বিনা পুলিশ প্রোটেকশনে উনি কীভাবে ঢুকতে পারলেন? এই বিষয়গুলো আমাদের কাছে খটকা লেগেছে। যাই হোক, ঈদের ছুটি উপভোগ করছি। আজকে একটু অফিসে গিয়েছিলাম। অফিসে যাওয়ার পর দেখলাম যে আমাদের অফিসের যিনি বাড়িওয়ালা, উনি মস্ত বড় যে তালাটি ঝোলানো থাকে অফিসের গেটে, সেই তালার পরিবর্তে উনি একটি অপেক্ষাকৃত মানে অন্য তালা, ছোটো বড় আমি বললাম না, নিরাপত্তার সাথে অন্য একটি তালা দিয়ে উনি দেশের বাইরে চলেছেন, যার চাবি আমার কাছে নাই। পরে আমি ওখান থেকে আমি আসাদ ভাই সহ চলে আসি এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বাসায় চলে আসি। হয়তো 2-1 দিন সময়ে আগে আমার বাড়িওয়ালা আসবে না, এবং রাস্তাঘাটের লোকজনও খুব কম, সেই কারণে হয়তো আগামীকালকে এবং তার পরের দিন অফিস করা হবে না। তো আমার যারা মানে দলের এবং যারা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী, সবার মানে নলেজ থাকা দরকার আছে যে আমাদের অফিস আগামী 2 দিন বন্ধ থাকবে। যাই হোক, আলোচনা আমার এখানেই শেষ। যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার প্রসঙ্গে কথা বলছিলাম যে উনি দেশে ফিরেছেন গভীর রাতে এবং তার কোনো পুলিশ প্রোটেকশন ছিল না। সেটার ব্যাখ্যা নিশ্চয়ই আমরা পাবো, শিগগির পাবো। যেহেতু উনি সাবেক রাষ্ট্রপতি, উনি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতেই পারেন। সেখানে ব্যাপক রকমের আওয়াজ চারিদিক দিয়ে উঠেছিল। এনসিপির সঙ্গে আরও অন্য সম্পর্কিত অন্য রাজনৈতিক দল এবং মোটামুটি অনেক দলের পক্ষের সমর্থক লোক, নেতাকর্মী, তারা সবাই একসাথে আওয়াজ তুলেছিল যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশের বাইরে গেল কী করে এবং তাকে ইমিগ্রেশনে ধরা হলো না কেমনে। তো সেই বিষয়গুলো আমরা কিন্তু সবাই জানি, এবং খুবই সহজ একটা স্বাভাবিক ঘটনাকে একটা অন্যরকম রূপ দেওয়া হয়েছিল, যার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছিলেন যে তাকে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসা হবে। কিন্তু সেই ব্যক্তি যখন দেশে ফিরলেন উইদাউট পুলিশ প্রোটেকশন, সরকারের নলেজে না দিয়ে তো আর উনি আসেননি, আসা সম্ভব না, কারণ এখানে তো ইমিগ্রেশনের ব্যাপার। নিশ্চয়ই কোনো সিগন্যাল, সবুজ সংকেত উনি পেয়েছিলেন। কিন্তু আমার কথা তো উনি সবুজ সংকেত পেয়ে আসলেন যে, এবং এত নির্বিঘ্নে, নিরাপদে এবং এত পুলিশ প্রোটেকশন ছাড়াই উনি যে আসলেন, সেটাই আমার কাছে খটকা লেগেছে। যাই হোক, আজকের এই লাইভ আমি এখানে শেষ করব, এবং যারা আমার লাইভটা দেখবেন পরবর্তী সময়ে সন্ধ্যের পরে, তারা হয়তো ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করবেন যে কি হচ্ছে বাংলাদেশে। এবং আজ সকালবেলায় রাজা রে ভাই ফকির সন্ধ্যাবেলা, এমন একটি অবস্থা। যিনি একেবারে ব্যাপক সমালোচনার মুখে গভীর রাতে দেশ ছেড়ে চিকিৎসার জন্য গিয়েছেন, অনেকে বলছেন উনি পালিয়ে গেছেন, তখন সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হয়েছিল যে আমরা জানি না, এ জানে না, ও জানে না, সে জানে।
কিন্তু আজকে তিনি যথাযথ সম্মানে, যদিও পুলিশ প্রোটেকশন ছাড়াই দেশে অনুপ্রবেশ ঘুরেছেন। এখন দেখবার বিষয় দেশের রাজনীতি কোন দিকে মন নিচ্ছে এবং কীভাবে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস গত রোজার ঈদে যেভাবে ঈদগাহে নামাজ পড়তে গেছিলেন, সেখানে সে আমজনতার সঙ্গে যেভাবে হাত মিলিয়েছিলেন, যতটা বেশি প্রোটেকশন ছাড়াই যেভাবে মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন, আমরা কিন্তু সমালোচনা করেছিলাম যে প্রধান উপদেষ্টার নিরাপত্তা ব্যবস্থার অনেক বেশি অভাব আমরা লক্ষ্য করেছিলাম। সেটা কিন্তু বলেছিলাম যে এটা কিন্তু ঠিক হচ্ছে না। তো এই কোরবানি ঈদুল আজহার নামাজ যখন পড়তে গেছিলেন প্রধান উপদেষ্টা, তখন তার নিরাপত্তা ব্যবস্থা একটু জোরদার দেখেছে এবং সে মোটামুটিভাবে জনগণ থেকে একটু দূরে ছিল। জনগণ কিন্তু বলছিল যে দালালদের কথা বিশ্বাস করবেন না, আপনি থাকেন 5 বছর ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনারা জানেন যে ইতিমধ্যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এবং সেই প্রধান উপদেষ্টার সিগন্যালেই হয়তো আব্দুল হামিদ উইদাউট প্রোটেকশন দেশে প্রবেশ করেছেন। এবং রাজনৈতিক মোড় কোন দিকে যাবে, ডিসেম্বরে নির্বাচনের দাবি করেছিল আওয়ামী লীগ, সেই দাবিকে মানে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা এপ্রিলে প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কেউ কেউ বলছে যে এটা আসলে ফেব্রুয়ারির দিকে হলে ভালো হতো, পরিবেশ আবহাওয়া ভালো থাকতো। কেউ বলছে ডিসেম্বর বিএনপি কেন দাবি করছে, ডিসেম্বরের বিএনপির রাজনৈতিক ইতিহাস ভালো না, হেরে যায়। কেউ বলছে যে ফেব্রুয়ারিতে একটু আবহাওয়াটা অনুকূলে থাকবে। কেউ বলছে যে এই এপ্রিলের দিকে রোজার মধ্যে নির্বাচনী প্রচারকার্য দুর্বিষহ হয়ে উঠবে। সব মিলিয়ে সংস্কারের প্রশ্ন যখন এসেছে, তখন প্রধান উপদেষ্টা হয়তো সংস্কারের একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের কারণে একেবারে জুনেও না, একেবারে ডিসেম্বরেও না, মাঝামাঝিতে তারিখ ঘোষণা করেছেন। গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমরা মোটামুটি তাকে অভিনন্দন জানিয়েছি এবং বলেছি যে ঠিক আছে, খুব বেশি 2-1 মাসের ব্যবধানে তেমন কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এখন দেখার পালা যে এটা নিয়ে কতদূর পানি ঘোলা হয় এবং সেই পানি, এই ঘোলা পানি কোথাকার পানি কোথায় গিয়ে ঘোরায়। সবাই ভালো থাকবেন, ভালোর সঙ্গে থাকবেন এবং আমার এই লাইফের বক্তব্যের কোনো গুরু রহস্য যদি খুঁজে পান, এই অপরবেলায় আমি কথা বলছি যখন হয়তো আপনারা রাস্তাঘাটে আছেন, অফিস আদালতে না থাকলেও হয়তো ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন বাইরে দিয়ে, বাসায় আসলে আমার লাইফ যখন দেখবেন, হয়তো বা আপনারা দয়া করে কোনো কমেন্ট দিবেন এবং আপনাদের সমসাময়িক রাজনীতি নিয়ে সরব থাকার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। আপনাদের নিন্দা, আপনাদের হিংসা এবং আপনাদের মন্তব্য, তীর্যক কটাক্ষ, এসব কিছু মাথায় নিয়েই এখনও আমি রাজনীতির মাঠে আছি এবং রাজনৈতিক পর্যালোচনাগুলো করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।